আই লাভ ইউ সোনা। থাপ্পড় চিনোস? ওই যে দেখো ওদিকে কি। যখনই অন্যদিকে তাকিয়েছে গালে একটা চুমু দিয়ে দিয়েছি দৌড়। ওই দাঁড়া, আজ তোর একদিন কি আমার যতদিন লাগে, তুই দাঁড়া। ওর কথা কে শোনে? আমি মায়ের না খাওয়ার ভয়ে দৌড়াচ্ছি, সব শক্তি দিয়ে দৌড়াচ্ছি, কিন্তু পায়ে কোনো শক্তি নাই। মেয়েটা ধরলো আমাকে, ধরিয়ে একটা থাপ্পড় দিল। কিন্তু একটা জিনিস বুঝতেছি না, ওই আমাকে থাপ্পড় মারতেছে, আমার কোনো রাগ বা কান্না আসতেছে না, শুধু হাসি পাচ্ছে। মেয়েটা যেই না জুতা দিয়ে আমাকে মারবে তখনও চোখ খুলে দেখি ভাতিজা কাতুকুতু দিচ্ছে। আমার চোখ খোলা দেখেই দিয়েছে এক দৌড়। যাক বাবা, বাঁচা গেল। জুতার মার খাওয়া থেকে বাঁচলাম। দেখছেন আমার কি ফাঁটা কপাল। স্বপ্নের মধ্যেও থাপ্পড় খাই আমি। অনেক 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 দুঃখিত, কারণ এখন আমার পরিচয় দেওয়াই হয়নি। আমি হলাম মোহাম্মদ সুজন হোসেন, বাবা মায়ের 2 নম্বর পুত্র। আসলে আমরা 3 বোন 2 ভাই। ইন্টার পরীক্ষা দেওয়ার পর আর পড়ার ইচ্ছা হয় নাই, তাই আর পড়িও নাই। আর কিছু বলা যাবে না, ক্ষুধা লাগছে, ফ্রেশ হয়ে খেতে গেলাম। তো প্রতিদিনের মতো আজকেও শুরু হলো। তা তুই তো পড়ালেখা করলি না, কোনো একটা কাজও করিস না, তো করবিটা কি তুই? চিন্তা নাই, কাজ এমনিতেই আমার কাছে আসবে। চুপ কর বেয়াদব। আমি আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে দিয়ে চলে আসলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। সারাদিন আড্ডা দিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে যখনই বাড়ির বাইরে যাব, তখনই কোথা থেকে যেন আমার আব্বুর এক বন্ধু আসলো। কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো বাবা, ভালোই আছি। তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি এমন সুসংবাদ আঙ্কেল? তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। সত্যি? মেজাজটাই খারাপ করে দিল, তবে কথা বললাম খুশি হওয়ার ভান করে। আচ্ছা, কালকে তোমাকে নিতে আসবো। এখন কোথায় যাবে যাও। জি আঙ্কেল। পরে তিনি আব্বু আম্মুর সাথে কথা বলে চলে গেলেন। আমি সন্ধ্যায় বাসায় যাওয়ার পরে, কালকে তোকে ঢাকা যেতে হবে। ঢাকায় আবার যাব কেন? ওখানেই তোর কাজ করতে হবে। তা ঠিক আছে, কিন্তু কাজটা কি? সব সময় একটা মেয়ের সাথে সাথেই থাকতে হবে। কেন, দেহরক্ষী নাই তার? আছে, কিন্তু দেহরক্ষীটার স্বভাব ভালো না। তো অন্য একটা রাখবে। অনেক শক্তিশালী, তাই ওই দেহরক্ষীই থাকবে। তুই শুধু ওই মেয়ের সাথে সাথেই থাকবি, যা বলবে তাই শুনবি। আচ্ছা, তাই করবনি। আব্বুর মুখের উপর কথা বলার সাহস নেই। পরদিন সকালে খাওয়া দাওয়া করে সবার থেকে বিদায় নিয়ে আমি আর আমার আব্বুর ওই বন্ধু বেরিয়ে পড়লাম। আমাকে যেই মেয়ের পিছু পিছু ঘুরতে হবে সে নাকি এবার ইন্টারে পরীক্ষা দিল, মানে আমার থেকে 1-2 বছরের ছোট। রাতে আমরা পৌঁছে গেলাম সেই বাড়িতে। বাড়ি তো নয়, যেন একটা রাজমহল। তোমরা চলে এসেছো? হ্যাঁ ভাই, চলে আসলাম। আর এই হলো সুজন হোসেন, যার কথা বলেছিলাম। আর সুজন, এ হলো তোর স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আর আমাকে স্যার নয়, আঙ্কেল বলে ডাকবা। কিন্তু আপনি তো আমাকে বেতন দেবেন, তাই আঙ্কেল বলাটা ঠিক হবে না। ওইসব বাদ দাও, তুমি আমাকে আঙ্কেল অথবা চাচা বলে ডাকবা। জি, তাহলে আমি চাচা বলেই ডাকবো। আর উনি হলেন আমার স্ত্রী, একে তাহলে চাচি বলেই ডাকবা। জি আচ্ছা। তারপর সবার সাথে পরিচিত হয়ে খাওয়া দাওয়া করে আমার জন্য যেই রুম বরাদ্দ ছিল ওই রুমে চলে আসলাম। রুমটা অনেক সুন্দর করে সাজানো, মনে হচ্ছে আমি কোনো অতিথি, তাই এভাবে সাজানো আছে। যাই হোক, অত ভেবে আমার কাজ নেই। এখন একটা ঘুম দিব, কখন উঠবো তা পরে দেখা যাবে। দিলাম একটা ঘুম। সকালে ফজরের নামাজ পড়ে একটু বাইরে বের হলাম, সকালে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য, থুকু অনুভব করার জন্য। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির রাস্তা প্রায় ভুলেই গেছি, নতুন তো এখানে, তাই অনেক কষ্ট করে বাড়িতে আসলাম। দরজা খুলে ভেতরে যেতেই দেখি সিঁড়ি দিয়ে একটা পরী নেমে আসছে। হঠাৎ তার কথায় হুঁশ ফিরল। ওইভাবে তাকায় আছিস কেন? পরী দেখি, না মানে কিছু না, ভুলে কথাটা বলে ফেলেছি। সঙ্গে সঙ্গে দিল একটা থাপ্পড়, তারপর বলতে লাগলো, ওই হাবলা, অমন করে তাকায় আছিস কেন? অপলক দৃষ্টিতে তাকিয়েই আছি।
আর তাছাড়াও মেয়েদের কাজই তো ভালো ছেলেদের তে বকা দেয়া। ওই কথা বল, নয়তো আবার একটা থাপ্পড় খাবি। ওই থামেন, আমি কি এমন করলাম যে আমাকে থাপ্পড় মারলেন? আমার দিকে ওইভাবে তাকিয়ে আছিস কেন তো? সুন্দর কিছু সবাইকে আকৃষ্ট করে, যা আমাকেও করেছে। একটা পরী দেখছিলাম। হয়েছে হয়েছে, আর বলা লাগবে না। মনে হয় লজ্জা পাইছে, গাল দুইটা লাল হয়েছে। আসলে পেতনিদের কিছু বলতে নাই। ওই কি বললি? আমি পেতনি? তোর বউ পেতনি হবে, যা। ওই তোরা থাম, কি শুরু করলি? দেখো না মা, ছেলেটা আমাকে পেতনি বলছে। ও তো এমনি মজা করে বলছে। যা, তুই ঘরে যা মা। আচ্ছা মা, আমি ঘরে গেলাম। বলেই পেতনিটা থুকু পরীটা চলে গেল। আচ্ছা চাচি, আমি কি এই মেয়ে কাজ করতে এসেছি? হ্যাঁ, তা চাচি, ম্যাডামের নাম যেন কি? ওর নাম রাবেয়া। ও, আমার প্রিয় নামগুলোর মধ্যে একটাও না। হ্যাঁ, এখন যাও, ফ্রেশ হয়ে খেতে এসো, তারপর তো আবার যেতে হবে ওর সাথে। তাই তো আমার কাজ, আর না তো করতে পারবো না। হ্যাঁ, যাও। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাবার টেবিলে যে আবার একটা ক্রাশ খেলাম। রাবেয়া কি সুন্দর করে গিলছে, থুকু খাচ্ছে। আমিও খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বাইরে চলে আসলাম গাড়ির কাছে। দেখি শালা বডিগার্ড দাঁড়িয়ে আছে। কি খবর ভাই? এই তো ভাই, ভালোই। তোমার? আমারও। তা তোমার নামটা যেন কি? আমার নাম মামুন। তা মামুন ভাই, এই ম্যাডাম কি রকম? অনেক কড়া। ও শালা লুচ্চা, তোর কাছে তো কড়া লাগবেই। লুচ্চামি করতে পারিস না তাই। চুপ, ম্যাডাম আসছে। আসবেই তো। তারপর রাবেয়া এসে গাড়িতে বসলো। আমি বসলাম মামুন ভাইয়ের পাশে। মামুন গাড়ি ড্রাইভ করছিল। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম। রাবেয়া ওর বান্ধবীদের সাথে ওর ক্লাসরুমে চলে গেল। একটু পরই দেখি শালার মামুনের লুচ্চামি গুরু শুধু মেয়েদেরকে চোখ মারছে, আরো অনেক কিছু করছে। শালার বদলে আমাকে বডিগার্ডের চাকরিটা দিলে ভালো হতো, মনে মনে ভাবছি। ক্লাস শেষে বাড়িতে চলে আসলাম। এইভাবে কিছুদিন কাটলো। তো একদিন কলেজে গাড়ির উপর কিছুটা ভাব নিয়ে বসে আছি। হঠাৎ লক্ষ্য করলাম একটা মেয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মেয়েটি ধীরে ধীরে আমার কাছেই আসলো। ওমা, এ তো সুখী। ও হ্যাঁ, সুখী আমাকে প্রপোজ করেছিল, কিন্তু ফেসবুকে। দেখতেও ভালোই সুন্দরী, কিন্তু আমি গ্রহণ করিনি। সুখী আমার কাছে আসলো। কি ব্যাপার, তুমি এখানে? কেন আসতে পারবো না? যাই হোক, কেমন আছো? এই তো আছি। তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম। তাই এখানে কি আমার খোঁজে এসছো? আরে না, আমি তো ম্যাডামের সাথে এসেছি। কে তোমার ম্যাডাম গো? রাবেয়া। ও, ওই পেতনিটা? আরে আরে, পেতনি বলছো কেন? দেখতে একটা পরীর মতো। সে যাই হোক, আমার ওকে একদম পছন্দ হয় না। তা কেন পছন্দ হয় না রাবেয়াকে? আমার চির শত্রু। হাসো কেন? মেয়েরাও আবার শত্রুতা করে? হুম বাসা যাবে না? হুম এখন চাই, পরে কথা হবে। ওকে, যাও। হুম সুখী চলে গেল। তারপর আমি পেছনে তাকিয়ে দেখি রাবেয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আবার মনের মধ্যে ভয় ধরে গেল, যদি কিছু করে আমাকে। শালার মামুনও নাই, লুচ্চামি করাতে ব্যস্ত শালা। আমার দিকে ওইভাবে তাকিয়ে আছেন কেন? ওই, তোর এই পেতনির সাথে কিসের এত কথা রে? না, এমনি। আমাকে চেনে তো, তাই কথা বললো। তোকে কিভাবে চিনলো? ফেসবুকে পরিচয়, আমাকে প্রপোজও করেছে। কি? কিন্তু আমি গ্রহণ করিনি। ভালো, আর ওর সাথে কথা বলবি না। কেন ম্যাডাম? কারণ ও আমার শত্রু। আচ্ছা, বলবো না। তো অন্য কোনো মেয়ে যদি আমার সাথে কথা বলতে আসে তো? তোকে আবার ভালো লাগলে বলবি, কিন্তু এই পেতনির সাথে না, মনে থাকে জানো। আচ্ছা, খুব মনে থাকবে। এখন মামুন ভাইয়াকে ডাক, বাসায় যাব।
আমি মামুনকে ডেকে এনে গাড়ি করে বাসায় চলে আসলাম। এইভাবেই 2 মাস কাটলো। আমি নিজের টাকায় মোবাইল কিনেছি, তা আবার সিম্ফনি, মানে J4। কি যে অনুভূতি নিজের টাকায় এত দামি ফোন কেনার, তা আপনারা বুঝবেন না। রাবেয়ার বাবা মা সবসময় আমাকে নিজের ছেলের মতোই দেখে, কিন্তু শালা লুচ্চা মামুনটার সাথে ঠিকমতো কথাও বলে না। তো একদিন সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করলাম, তারপর বাইরে হাঁটতে গেলাম। কিছু সময় পর আবার বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পর যা শুনলাম, তাতে খুশি হব না কাঁদবো কি করব কিছুই ভেবে পাচ্ছি না। রাবেয়া আব্বা মানে চাচা আমাকে বলল, বাবা, তোমাকে একটা কথা বলতাম। জি চাচা বলেন, কি বলতে চান আপনি? তুমি তো জানোই যে মামুন কেমন লোক। জি চাচা, একদমই খারাপ স্বভাবের। তাই আমি একটা কাজ করেছি। কি কাজ? ওকে চাকরি থেকে বরখাস্ত করেছি। একদমই ঠিক করেছেন, কিন্তু রাবেয়ার বডিগার্ড কে থাকবে, তাই তো? জি চাচা। তোমার চাচি আর আমি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি তোমার পছন্দ হবে। কি সিদ্ধান্ত বলেন? তুমি রাবেয়ার বডিগার্ডের চাকরিটা নাও। আমি করব বডিগার্ডের চাকরি। হ্যাঁ, এমনিতে অনেক ভালো, তাই তোমার উপর আমার বিশ্বাস আছে। আর টাকার ব্যাপারে চিন্তা করো না, তোমার বেতন দ্বিগুণ করা হবে। জি আচ্ছা, আপনাদের কথা তো আর ফেলতে পারি না। বেতন বেশি করার জন্য চাকরিটা নিলাম, নইলে কখনোই নিতাম না। এই তো ভালো ছেলে, যাও এখন ফ্রেশ হয়ে এসো, রাবেয়ার কলেজের আবার সময় হয়ে আসছে। জি চাচা। আমি চলে আসলাম আমার রুমে। এখন বলি, রাবেয়ার বডিগার্ডের চাকরিটা নেওয়া মানে একদমই ওর চাকরের মতো থাকা। ওই গাড়িতে উঠার এবং নামার সময় আমাকে গাড়ির দরজা খুলতে লাগাতে হবে। এই কাজটা শালা লুচ্চা মামুন করতো। আমার এটা একদমই সহ্য হয় না। যাই হোক, টাকা তো বেশি পাওয়া যাবে। ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে বাইরে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। একটু পর রাবে আসলো। ওই হাবলা, দরজা খোল। নিজের তো হাত আছে, তা দিয়ে খুললে কি হয়? আচ্ছা তাহলে আব্বুকে বলছি, দাঁড়ায় থাকে এখানে। আমি তো মজা করলাম। এই তো খুলছি, বসেন। গুড বয়। চলেন। গুড বয়। ফোননি তোরে যে কি কই। তারপর আর কি, আমি গাড়ি ড্রাইভ করে কলেজে আসলাম। বডিগার্ড তাই ক্লাসরুম পর্যন্ত রেখে আসতে হলো। আপনারা কি ভাবছেন আমি বডিগার্ডের বিজয়ের মতো সবকিছু মিলিয়ে কাপড় পরেছি? আরে ভাই, আমি যেই রকম করে কাপড় পরি ওইভাবেই আছি। একটা শার্ট প্যান্ট জুতা আর কি পরছি কমুনায়, সাথে একটা চশমাও আছে। তাই বলে কানা না। তারপর কলেজ ছুটি হলো। আবার ওই একই নিয়মে রাবেয়াকে বাড়িতে নিয়ে আসলাম। আর হ্যাঁ, কলেজে থাকলে একটা জিনিস লক্ষ্য করেছি, রাবেয়ার একটা বান্ধবী আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এইভাবেই দিনকাল চলছিল। তবে ওর বডিগার্ডের চাকরিটা নেওয়ার পর থেকে আমাকে সবসময় দৌড়ের উপর রাখে। একটুকুতেই বলবে এটা এনে দে, ওটা এনে দে ইত্যাদি। অসহ্য লাগে, কিন্তু কি করব, টাকা তো পাই এসবের জন্য। রাবেয়া যখন শপিং করতে যায়, তখন যা যা কিনে সব ধরে দেয় আমার হাতে। আর হ্যাঁ, শপিং করতে যাবে বিকেলে আর ফিরবে রাত 7টা বা 8টায়। হাজার হলেও মাইয়া মানুষ, মানে একটু ঢিলা টাইপ, তাই আর কি। তো কলেজে 3টা প্রপোজ পেয়েছি, কাউরে গ্রহণ করি নাই। আর হ্যাঁ, যারা প্রপোজ করে ওরা তো পরদিন থেকে ভুলেও আমার সাথে কথা বলে না। কি সাংঘাতিক, কি সাংঘাতিক। হঠাৎ একদিন শুনলাম রাবেয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে নাকি ইঞ্জিনিয়ার, তার সাথে বড় লোক। তবে আমার একটা দুঃখ আছে, বইটাকে আর দেখতে পারবো না, সাথে চাকরিটাও থাকবে না, মানে টাকাও পাবো না। শালার ইঞ্জিনিয়ারকে পিটাইতে ইচ্ছে করছে। বিয়ে করারও আর সময় পেল না। আর 2 দিন পর রাবেয়ার বিয়ে। আমি বলছি যাক, পেতনিটা থুকু, পরিটার অত্যাচার থেকে বাঁচবো। তবে ওকে আর দেখতে পারবো না। কিরে, কি ভাবছিস? কই কিছু না তো। রাবেয়ার কথায় বাস্তবে এলাম। একটা কথা বলি, কাউকে বলবি না। হ্যাঁ বলেন, কি বলবেন? আমার না ছেলেটাকে একদমই পছন্দ হয়নি। ও মা, হবু বরকে পছন্দ হয়নি? এ কেমন কথা? ওই হাসবি না একদম। আচ্ছা। আর একটা গোপন কথা বলবো, শুনবি? হ্যাঁ বলেন। আগে কথা দে, কাউকে বলবি না। ওকে, কথা দিলাম, কাউকে বলবো না। তো শোন, আমার আর ওই ছেলের বিয়ে হবে না। মানে কোন ছেলে? আরে ওই হাবলা ইঞ্জিনিয়ারটার। কেমনে সম্ভব এটা?
ওকে এমন ভয় দেখিয়েছি ওই বিয়ের রাইতেই পালাবে। তাহলে আপনাকে বিয়ে করবে কে? আরে গাধা, বিয়ে তো হবেই না, বর তো নাই। তা ঠিক, কিন্তু আমাকে এসব বলছেন কেন? যদি আমাকে কাউকে কিছু বলি তো? তোর উপর ভরসা করা যায়, আর আমি জানি তুই বলবি না। ধন্যবাদ এতটুকু ভরসা করার জন্য। চল শপিং করতে যাব। বলে আমার গালটা টেনে দিল। একদমই আজব ব্যাপার। আর এই প্রথম অন্য কোনো মেয়ে আমার গাল টানলো। তারপর আমরা শপিং করতে গেলাম। শপিং করতে এসেই সুখীর সাথে দেখা। কেমন আছো সুজন? এই তো ভালোই, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। ওই তোমার শার্টের কলার এরকম হয়ে আছে কেন? ধন্যবাদ। তারপর অনেক কথাই হলো। সুখী চলে গেল। আমার দিকে কেউ রাগী ভাবে তাকিয়ে আছে। এমন মনে হলো যেই না মাথাটা ঘুরালাম দেখি রাবেয়ার চোখ কান লাল হয়ে গেছে। চল বাসায় চল। এখনো তো কিছুই কিনলেন না। আমি বলেছি বাসায় চল। আমি আর কিছুই বলিনি। রাবেয়াকে গাড়ি করে বাসায় নিয়ে আসলাম। রাবেয়াকে বাসায় এনে যখন গাড়ি দরজা খুলতে গেলাম দেখি ও আগেই দরজা খুলছে। আমি রাবেয়ার কাছে যেতেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল আমার নরম 2 গালে। আমি তো পুরাই অবাক। আমাকে বিনা দোষে আমাকে থাপ্পড় মারার কি আছে? আমাকে এভাবে থাপ্পড় মারলেন কেন? তোকে বারণ করার পরেও তুই ওই ডাইনির সাথে কথা বলতে গেছিস কেন? কোন ডাইনি? সুখীর সাথে। ওই তো কথা বলতে আসলো। কথাই যখন বলছিলি তো তোর গায়ে হাত দিল কেন? আমার শার্টের কলারটা ঠিক করে দিল। কেন তুই নিজে ঠিক করতে পারতি না? আরে আমি কি বুঝতে পারছি নাকি যে ও এরকম করবে? হয়েছে হয়েছে, থাক, আর মিথ্যা বলা লাগবে না। আমি আবার কি মিথ্যে বললাম? কোনো উত্তর না দিয়ে চলে গেল। বাবা, হাতের কি জোর! গাল 2টা ব্যথা করে দিছে। রাবের বাচ্চা, তোর কপালে আমার মতো খারাপ বোন জুটবে যা। এইসব বলেই বকতেছি, কিন্তু মনে মনে সামনাসামনি বললে তো আমাকে খুনই করে ফেলবে। আমিও আর বাইরে দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে আসলাম। বাড়িটা খুবই সুন্দর করে সাজানো হচ্ছে, কিন্তু সব মজাই তো রাবেয়াটা নষ্ট করে দিবে। ওর তো বিয়েই হবে না। যাই হোক, আমার তাতে কি, আমি তো শুধু খাবো। পরদিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাইরে হাঁটতে গেলাম। তারপর সময় মতো আবার বাসায় ফিরে আসলাম, কিন্তু আজকে রাবেয়াকে দেখতে পেলাম না। প্রতিদিনই হেঁটে আসার পর দেখি ও নিচে সবার সাথে বসে থাকে, কিন্তু আজকে নাই, কি জন্য জানি না। আজকে সারা দিন ওকে দেখিনি। নাইবা দেখলাম আমার বউ তো নয়। পরদিন বিয়ে হবে কিনা তা তো জানি না। যা হবার হবে, আমি ঘুমিয়ে পড়বো। যেই না একটু বিছানায় বসেছি অমনি কলিজাটা দৌড়ে এসেই আমার কোলে লাফ। কলিজাটা হলো আমার বড় ভাইয়ের মেয়ে, আপনাদের তো জানার কথা। তারপর বাইরে যে দেখি আমার পরিবারের সব বান্দা বান্দি হাজির। আমি নিশ্চিত এটা চাচা চাচির কাজ। যাই হোক, আমি তো অনেকদিন পর পরিবারের লোকদের সাথে দেখা করতে পারলাম। সবার সাথে রাত 12:30 পর্যন্ত আড্ডা দিয়ে শুতে যাব, তখনই দেখি রাবেয়া নিচে নামছে। এত রাতে নিচে নামছে মানে পিপাসা পেয়েছে। রাবের হাতের দিকে লক্ষ্য করে দেখি ওর ডান হাতটা ব্যান্ডেজ করা। ওর হাত আবার কখন কাটলো? আর মজার বিষয় হলো, আমাকে যেই হাতে থাপ্পড় মেরেছিল ওই হাতেই ব্যান্ডেজ করা। ঠিক হয়েছে, আর মারবি আমাকে? আমি কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে আসলাম। পরদিন অনেক আত্মীয় দেখছি বাড়িতে। দুপুরে খাবার সময় রাবেয়ার বান্ধবীটা আমার দিকে চেয়ে আছে। আমি ওর দিকে তাকালেই চোখ ফিরিয়ে নিচ্ছে। তারপর থেকে রাত 7টা পর্যন্ত আমার পিছু পিছু ঘুরেছে। একটু পর সবাই জানতে পারলো যে বর আসবে না, সে অন্য মেয়েকে ভালোবাসে। কিন্তু আমি একাই জানি যে বর ভয়েই আসেনি। তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তখন রাবেয়ার বান্ধবীটা এসে, সুজন, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলেন, কি বলতে চাইছেন? ঘুরিয়ে পিছিয়ে না বলে সরাসরি বলছি, তোমাকে আমার ভালো লাগে। তো আমি কি করব? আমি তোমাকে ভালোবাসি সুজন, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে কিসব বলছেন? পিছন থেকে চাচা এসে বলল, বাবা সুজন, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ চাচা বলেন। চাচা আমার হাত ধরে একটা ঘরে নিয়ে যে বলল, বাবা, আমার মেয়েটাকে বিয়ে করে নাও দয়া করে। এই সম্ভব না চাচা। আমি তো পুরাই অবাক। প্লিজ আমার সম্মানটা রক্ষা করো। আমি একা রাজি থাকলে হবে না, আপনার মেয়েরও আমার পরিবারের সম্মতি লাগবে।
তোমার পরিবারের সবাইকে রাজি করিয়েছি, আর ম্যাডাম? রাবেয়াকেও রাজি করিয়েছি। তারপরও আমি তো আপনাদের মতো বড় লোক না। তো কি হয়েছে? তুমি শুধু আমার মেয়েটাকে বিয়ে করো বাবা, প্লিজ। ম্যাডাম যদি আমাকে মেনে না নেয় তো? তুমি তোমার ভালোবাসা দিয়ে ওকে রাজি করিয়ে নিও, তবুও ওকে বিয়ে করে আমার সম্মানটা রক্ষা করো। ওকে, আমি রাজি। তারপরে চাচা মানে হবু শ্বশুর আমাকে কিছু কাপড় দিয়ে দিল। আমিও ভদ্র ছেলের মতো পরে নিলাম। খুবই শান্তশিষ্টভাবে বিয়েটা হয়ে গেল। তবে রাবেয়ার বান্ধবীগুলো কষ্ট পাইছে মনে হয়। ওদের চেহারা একদমই শুকিয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। তখন কোথা থেকে যেন ভাবে এসে আমাকে জোর করে ঘরে ঢুকিয়ে দিল। অন্য সময় তো আমার সাথে খারাপ ব্যবহার করছে, এখন তোকে বিয়ে করেছি, না জানি আমার কি অবস্থা করে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে বাসরাতে কোনো থাপ্পড় না খাই। তো আমি বাসর ঘরে দরজা লাগিয়ে দিয়ে পেছনে ঘুরিয়ে দেখি রাবেয়া আমার একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। আমি ঘোরার সাথে সাথেই আমার পাঞ্জাবির কলার ধরে, ওই সেই কখন থেকে একা একা বসে আছি, তুমি কই ছিলে? কয় কি আমার জন্য বসে আছে? আর অবাকের বিষয়, আমার সাথে তুমি করে কথা বলছে। কি হলো, মুখ বন্ধ কেন, কথা বলো। নিশ্চুপ, মুখ দিয়ে কথা আসছে না। আচ্ছা ভালো, এইবার দেখো কি করি। এইভাবে আমার দিকে আসছেন কেন? রাবে আমার দিকে আসছে, তারপর আর কোনো কথা বলতে পারলাম না। কথা বলার জন্য তো মুখের দরকার, যা রাবেয়া ওর 2 ঠোঁট দিয়ে বন্ধ করে দিয়েছে। আমাদের 4 ঠোঁট এক করে দিয়েছে। প্রায় 5 মিনিট পর ছাড়লো। আমার তো প্রায় মরার মতো অবস্থা। প্রায় 5 মিনিট শ্বাস নিতে পারিনি। আপনারাই বলেন, আমি কি এর আগে কখনো কিস করেছি নাকি যে এত সময় শ্বাস ধরে রাখতে পারবো? কিন্তু মূল কথাটা সেটা নয়। মূল কথাটা হলো রাবেয়া আমার সাথে নিজের বরের মতো ব্যবহার করছে কেন? আমাকে এত তাড়াতাড়ি মেনে নিল কিভাবে? সবসময় তো আমার সাথে খারাপ ব্যবহার করতো, তাহলে এখন এমন করছে কেন? এইসব প্রশ্নে আমার মাথায় ঘুরছে। ম্যাডাম, ওই গাধা, বউকে কি কেউ ম্যাম বলে? দেখি আপনার শরীর ঠিক আছে কিনা। রাবেয়ার কপালে হাত দিলাম, কিন্তু না, ও তো ঠিকই আছে। ওই, আমার কিছু হয়নি, আমি ঠিকই আছি। তো আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছেন? ও মা, নিজের বরের সাথে ভালো ব্যবহার করব না তো কার সাথে করব? আমি তো আপনার বর না। ওই পাগল, তখন না আমাদের বিয়ে হলো? ও ও হ্যাঁ, তাই তো, আমাদের তো বিয়ে হয়েছে। রাবেয়ার আচরণে আমি ভুলেই গেছি আমার বিয়ে হয়েছে রাবেয়ার সাথে। তাহলে? না, কিছু না। গুড। আমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছেন। তো কি করব, তুমি তো আমার বিয়ে করা বর, তোমাকে তো মেনে নিতেই হবে। আর হ্যাঁ, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আপনার তো মান সম্মান থাকবে না। আমি তো আপনার মতো বড় লোক না। ওই চুপ, একদম চুপ, তুমিই আমার স্বামী। হ্যাঁ, আপনি তো সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করতেন, তুই করে কথা বলতেন, তো এখন এত ভালো ব্যবহার কেমনে সম্ভব? তো শোনো, আমি তোমাকে আজ থেকে নয়, আরো আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি। আমি এই বাড়িতে আসার পর থেকে? তারও আগে থেকে। কখন, কবে, কিভাবে? তুমি এই বাড়িতে আসারও 2 মাস আগে থেকে। আরে আমি তো আমার শহর ছাড়া কোনো শহরে থাকিনি, তো আমাকে কখন ভালোবাসলেন? ওই, এত কথা বলো কেন? আজকে না আমাদের বাসর রাত? হুম, আগে বলতে হবে আমাকে কিভাবে ভালোবাসলেন। তো শোনো, তুমি এই বাড়িতে আসার কয়েক মাস আগে আমি তোমাদের শহরে আমার এক বান্ধবীর বাড়িতে ছিলাম 1 মাস। ওইখানে থাকার সময় একদিন আমি বাজারে গিয়েছিলাম, তখন তোমাকে দেখেছিলাম। দেখি তুমি মাথা নিচু করে হাঁটতেছো, কোনো মেয়ের দিকে তাকাওনি, আবার সবার সাথে ভালো ব্যবহার করছো। তখন তোমাকে দেখেই ভালো লেগে যায়। তারপর পিছু পিছু তোমাদের বাড়ি গিয়েছি, তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। সবাই বলছিল ছেলেটা অনেক ভালো, এলাকার সবাই পছন্দ করে তোমাকে। এইভাবে পুরো 1 মাস তোমাকে ফলো করেছি। আমিও নিশ্চিত হয়েছি যে তুমি ভালো ছেলে। ওই 1 মাসের মধ্যে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না। তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম আমি তোমার বাবার বন্ধুকে আমার বাবা চেনে, তাই তোমার বাবার বন্ধুকে হাত করেই তোমাকে আমার কাছে এনেছি। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকে অনেক ভয় দেখিয়েছি। কি বলবো কিছুই বুঝতে পারছি না। তারপর রাবেয়া আবার বলল, কি হলো, কথা বলছো না কেন?
আমাকে যখন এতই ভালোবাসেন তো আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করছিলেন? আমি তোমাকে দেখেছিলাম যে তুমি কেমন করো এমন ব্যবহারের পরেও, কিন্তু তুমি ঠিক মতো কাজ করছো, কোনো অভিযোগ করনি। অনেক ভালো, সেদিন থাপ্পু দুইটা না মানলেও পারতেন। ওই দিন ওই সুখীর সাথে কথা বলায় আরও তোমার গায়ে হাত দেওয়ার অনেক রাগ হয়েছিল। আর দেখো, তোমাকে মারার পর আমি আমার নিজের হাতেও ব্যথা দিছি। তাহলে এই কারণেই রাবেয়া হাত ব্যান্ডেজ করেছিল? আমার জন্য পাগলিটা নিজেকে কষ্ট দিচ্ছে। আর কখনো এমন করবে না। তুমি তো এখন আমার, তাই আর এমন করার প্রশ্নই আসে না। আর অন্য কারো যদি হয়ে যায়? তাহলে রাবেয়া নামের একটা মেয়ে দুনিয়া থেকে উঠে যাবে। আর কখনো এমন কথা বলবে না। তোমার কিছু হলে আমার বাবুর আম্মু কই পাবো? আর আমি বাঁচবো কি করে? এখনই বাবুর আম্মু? ওমা, তুমি তো আমার বাবুর আম্মু হবে। আর তুমি আমার বাবুর আব্বু। আজকে যেন কিসের রাত আমাদের? যা দুষ্টু। আমি দুষ্টু তাই না? তখন তো তুমিই বললে এই কথাটা। তারপর সোজা আমাকে নিয়ে গেল। কোথায় নিয়ে যাবে বুঝতেই তো পারছেন। তাই বলে ছাদে না, ওর তো আগে স্বামীকে দরকার, তাই ছাদে অন্য সময় যেতে পারবে। তাই আপাতত আমাকে বিছানায় নিয়ে গেল। তারপর কিছু একটা হবে, এখন কি হবে তা তো বলতে পারবো না, কিন্তু জানতে চাইলে বিয়ে করে ফেলুন, আপনারাও জানতে পারবেন কি হবে।